ভারতবর্ষে দ্বৈত নাগরিকত্ব চলে না। ভারতবর্ষে আর্টিকেল 9 আছে সংবিধানে, তাতে আমরা জানি ভারতে দ্বৈত নাগরিকত্ব কারোর থাকে না, এবং তার জন্য অবিলম্বে তার এমপিটার শিপটা যাওয়া উচিত। এই তো মূল কথা, মানে এইটা হলে ওটা হবে। রাহুল গান্ধী বলেছিলেন যে বিজেপি সরকার আমাকে মেলাইন করার চেষ্টা করছে, যে যদি কোনো কোম্পানি কোনো জায়গায় কারুর সম্পর্কে লিখে দেয় যে তিনি সেই দেশের নাগরিক, তাহলে কি তিনি সেই দেশের নাগরিক হয়ে যান? এই কথাটা সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছিল, তার কোনো উত্তর এদের কাছে ছিল না, এবং প্রিয়াঙ্কার হয়ে যাবে। মানে দ্বিতীয়, আপনি বলছেন যে দ্বিতীয় রাহুল না থাকলে দ্বিতীয় কেউ তৈরি আছে কংগ্রেসের, একটা ব্যাকআপ তৈরি আছে, এবং ব্যাকআপ থাকাটা আরো মারাত্মক। কিন্তু ব্যাকআপ থাকলে ভয়ঙ্কর সহানুভূতির ঝড় এসে যায়, এবং ব্যাকআপ যদি মহিলা হয়, আমি দেখেছি এটা বহু জায়গায়, সেটা আরো বেশি হয়, সহানুভূতির ঝড় হতে পারে আমাদের দেশে তো বিশেষ করে। এবং প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত দিক দিয়ে নিজেকে প্রমাণ করেছেন। নমস্কার সবাইকে, এই খোলা আড্ডা অনুষ্ঠানে স্বাগত। আমি সুব্রত বসু। রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ কি ফের প্রশ্নের মুখে? এর আগে একবার মোদি পদবি নিয়ে প্রকাশ্যে কিছু মন্তব্য করায় তার বিরুদ্ধে আদালতে মামলা হয়, এবং সেই মামলার ভিত্তিতে তার সাংসদ পদ কেড়ে নেওয়া হয়েছিল, এবং তাকে 2 বছরের জন্য জেলে পাঠানোরও ব্যবস্থা হয়েছিল। যদিও পরবর্তীকালে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপে সেই মামলা থেকে জামিন পান রাহুল গান্ধী। এবারও এরকম একটা অত্যন্ত চাঞ্চল্যকর ঘটনা কিন্তু ঘটতে চলেছে। আমরা সেই বিষয়টিকে নিয়েই আজকে আলোচনা এবং বিশ্লেষণ করব। এই আলোচনা এবং বিশ্লেষণের জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন গৌতম বন্দ্যোপাধ্যায়, প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক। গৌতম দা, আপনাকে সবার পক্ষ থেকে স্বাগত এই অনুষ্ঠানে। প্রথমেই আপনার কাছে যেটা আসবো, যে এই বিষয়টা কি হয়েছে, কেন আমরা মনে হচ্ছে যে রাহুল গান্ধীর রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে আবার প্রশ্ন উঠছে? এটা যে বিষয়টা হয়েছে সুব্রত, তুমি যেটা বলছো সেটা হচ্ছে, একটা এলাহাবাদ হাইকোর্টে মামলা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টে মামলাটা হয়েছে যে রাহুলের নাগরিকত্বের প্রশ্নে একটা বড় রকমের একটা প্রশ্ন চিহ্ন দাঁড় করিয়েছে কয়েকজন। কয়েকজন মানে এই গোটা জিনিসটা বলতে গেলে এর কিছু ব্যাকগ্রাউন্ডটা অনেক দিনের, অনেক পুরনো। এমন নয় যে আজকের দিন নতুন হচ্ছে বা নতুন কিছু ঘটনা ঘটে গেল, তা কিন্তু নয়। বলা যেতে পারে নতুন ভাবে কেন নিয়ে আসা হলো, সেটা আসছি পরে। হ্যাঁ, সেই বিশ্লেষণটা পরে আপনি। হ্যাঁ, মূল প্রশ্নটা হচ্ছে যে রাহুল গান্ধীর দ্বৈত নাগরিকত্ব আছে বলে একটা অভিযোগ উঠেছে। আচ্ছা, এই অভিযোগ নিয়ে এলাহাবাদ হাইকোর্টে একটা মামলা হয়েছে। এলাহাবাদ হাইকোর্টে এই নতুন যে মামলাটা উঠেছে, যে বেঞ্চে আছেন আত্তাম রেহমান মাসুদি এবং সুভাষ বিদ্যার্থী, এই দুজন আছেন বিচারপতি। তারা এইটা বলেছেন যে এইটা তো প্রথমত সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি জানাবে এই ব্যাপারটা। সেই হোম মিনিস্ট্রি যতক্ষণ না জানাচ্ছে ততক্ষণ বোঝা যাচ্ছে না যে এই ব্যাপারটা কিছুতে নিরসন হবে না, এই সন্দেহটা। অতএব তারা কি জানেন? তো সেখানে উপস্থিত ছিলেন ডেপুটি সলিসিটর জেনারেল, তিনি বলেছেন, এসবি পান্ডে, তিনি বলেছেন হ্যাঁ তাদের কাছে এটা পাঠানো হয়েছে, তারা এটা এখন দেখছেন এবং তারপরে তারা জানাবেন। 19শে ডিসেম্বর হোম মিনিস্ট্রি থেকে একটা উত্তর পাওয়ার কথা। হোম মিনিস্ট্রি উত্তর পেলে তারপরে হোম মিনিস্ট্রিকে এফিডেভিট দিয়ে জানাতে হবে এটা। হ্যাঁ, হোম মিনিস্ট্রিকে ন্যাচারালি যাই করবে অ্যাফিডেভিট দিয়ে জানাতে হবে। জানাতে হবে যে এই এই জিনিস তারা পেয়েছে এবং এই এই জিনিসগুলোর ভিত্তিতে এই রাহুল গান্ধী দ্বৈত নাগরিকত্ব আছে কিনা। এবারে কি হয়, দ্বৈত নাগরিকত্ব থাকার সমস্যাটা কোথায়? ভারতবর্ষে দ্বৈত নাগরিকত্ব চলে না। ভারতবর্ষে আর্টিকেল 9 আছে সংবিধানে, তাতে আমরা জানি ভারতে দ্বৈত নাগরিকত্ব কারোর থাকে না। থাকলে কি হয়, তার পানিশমেন্ট হয়, সেসব নিয়ম কানুন আছে, পাসপোর্ট বাতিল হয়, আরো অনেক কিছু হয়। এবং বিশেষ করে এই আমাদের নির্বাচনে দাঁড়ানো চলে না, বা তার যদি এমপিশিপ থাকে বা এমএলএ হন, সেগুলো খারিজ হয়ে যায়। দ্বৈত নাগরিকত্ব মানে বলা হচ্ছে তার ব্রিটিশ নাগরিকত্ব আছে এবং ভারতীয় নাগরিকত্ব, দুটোই দেশের নাগরিক তিনি। এইটা এইটা সেইটা আসছে সেখানে। সেটা কোথা থেকে উঠলো, এই সমস্যাটা কোথা থেকে উঠলো, আর কেনই বা উঠলো? এই ঘটনাটা আজকের নয়, এটা ধরে রাখো প্রায় 2016 থেকে শুরু হয়েছে। যবে থেকে বিজেপি এসেছে তবে থেকেই
একটা না একটা কিছুতে ন্যাশনাল হেরাল্ড কেস নিয়ে প্রথমত গান্ধী পরিবারকে কোণঠাসা করার চেষ্টা হয়েছে, তারপরেই এসেছে এই রাহুলের এই নাগরিকত্বের প্রশ্ন নিয়ে। একটা যেটা ডকুমেন্ট, যে ডকুমেন্টটা দেখানো হচ্ছে হাইকোর্টে, কে দেখাচ্ছেন, নাম হচ্ছে তার এস ভিঘ্নেশ শিশির। এস ভিঘ্নেশ শিশির তিনি কে? তিনি হচ্ছেন কর্ণাটকের এক বিজেপি কর্মী বা মোটামুটি মাঝারি মাপের একজন নেতা। তিনি মামলাটা করেছেন। তার মামলাটার যে বক্তব্য তাতে হচ্ছে রাহুল গান্ধী ব্রিটিশ ইউনাইটেড কিংডমে একটা কোম্পানি ডিরেক্টর ছিলেন, ব্যাক অপস, নামটা হচ্ছে ব্যাক অপ সার্ভিসেস প্রাইভেট লিমিটেড। এই ব্যাক অপ সার্ভিসেস প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর ছিলেন রাহুল গান্ধী এবং প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন। কিন্তু রাহুল গান্ধীর ক্ষেত্রে যে ইনকাম ট্যাক্স রিটার্নটা দেখানো হয়েছিল, সেই ইনকাম ট্যাক্স রিটার্নে তাকে ব্রিটিশ নাগরিক বলে দেখানো হয়েছে, ব্রিটিশ বলে সেখানে লেখা আছে। এই হচ্ছে মূল কথা। এইটা নিয়ে জলটা ঘোলা হচ্ছে ভীষণ রকম, যে সেখানে তিনি ব্রিটিশ নাগরিক বলছেন, তাহলে তিনি ভারতীয় নাগরিক হলেন কি করে? হয় তিনি ব্রিটিশ নাগরিক, না হলে ভারতীয়, কিংবা দুটোই, দ্বৈত নাগরিক। তো এরা বলছেন দুটোই তার আছে এবং তার জন্য অবিলম্বে তার এমপিটার শিপটা যাওয়া উচিত। এই তো মূল কথা, মানে এইটা হলে ওটা হবে, ন্যাচারালি হবে। তো এই যে প্রশ্নটা উঠছে, এইটা দেখি যে কবে থেকে উঠছে। এটা কিন্তু আজকের কথা নয়, ওই যে বললাম 2016 সাল থেকে। অশোক পান্ডে বলে যে লয়ার, তিনি নিজেই বলেছেন, এই কেসের যিনি মামলা করছেন, তিনি নিজেই বলছেন 2016 থেকে এটা নিয়ে লড়ে যাচ্ছেন। আর 2016 থেকে তিনি লড়ছেন। 2017-তে সুব্রমণিয়ম স্বামী, বিজেপি এমপি, তিনি একটা পার্লামেন্টে চিঠি পাঠালেন কাকে? রাজনাথ সিংকে। রাজনাথ সিংকে লিখলেন সমস্ত এই ডিটেলটা, আমি যেটা বললাম এক্ষুনি, সমস্ত ডিটেল দিয়ে, যে এই ব্যাক অপসে রাহুল গান্ধী আইটি রিটার্ন যেটা দেখা হচ্ছে 2005-06 সালে যে আইটি রিটার্ন আছে, তাতে রাহুল গান্ধীকে ব্রিটিশ অফিসিয়াল বলা হয়েছে। এটা অবিলম্বে খতিয়ে দেখা হোক, যদি না হয় তাহলেও জানানো হোক, আর যদি হয় তাহলে অবিলম্বে ব্যবস্থা নেওয়া হোক, এই দিয়ে চিঠি লিখছেন। এবারে রাজনাথ সিং সেটা নিয়ে এটা নিয়ে তৎপর হয়েছিল, একটা চিঠিও পাঠানো হয়েছিল রাহুল গান্ধীকে। রাহুল গান্ধী উত্তর দিয়েছিলেন একটা, সেই উত্তরটা কিন্তু কেউ কোথাও দেখাচ্ছে না, হয়তো আগামী দিনে আমরা দেখতে পাবো। তাতে রাহুল গান্ধী বলেছিলেন যে বিজেপি সরকার আমাকে মেলাইন করার চেষ্টা করছে, আমাকে মিথ্যেবাদী, প্রতারক, এই সমস্ত বিভিন্ন ভাবে করতে চাইছে, আমার সমস্ত বিরুদ্ধে মিথ্যে অভিযোগ নিয়ে আসা হচ্ছে, এই বলেছিল। এবারে কি হলো, এখানে কিন্তু থামেন, জিনিসগুলো কিন্তু পরপর হয়েছে। এবারে একটা সুপ্রিম কোর্টে গেল মামলাটা। দেখো, সুপ্রিম কোর্টে যেখানে গেল, এবং সেখানে বেঞ্চে কারা কারা ছিলেন? রাজীব গগৈ ছিলেন, আগে চিফ জাস্টিস, এবং ছিলেন, এবং বর্তমান যিনি চিফ জাস্টিস সঞ্জীব খান্না, তিনিও ছিলেন। আর আরেকজন ছিলেন দীপক মিশ্র বোধহয়, দীপক গুপ্তা উনি ছিলেন। হ্যাঁ, ইনি ছিলেন। এই তিনজনের বেঞ্চ ছিল। তারা তখন একটা প্রশ্ন করেছিলেন একে, এই যারা মামলা করেছিলেন, এই এস ভিঘ্নেশ, এরাই মামলা করেছিলেন, তাদের জিজ্ঞেস করেছিলেন যে যদি কোনো কোম্পানি কোনো জায়গায় কারুর সম্পর্কে লিখে দেয় যে তিনি সেই দেশের নাগরিক, তাহলে কি তিনি সেই দেশের নাগরিক হয়ে যান? এই কথাটা সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করেছিল। তার কোনো উত্তর এদের কাছে ছিল না। তখন সুপ্রিম কোর্ট সরাসরি খারিজ করে দেয় মামলাটা, এখানে ওটা মিটে গেল। কিন্তু এখানে থামেনি, আবার জুলাই মাসে মামলা হয় লখনৌ ডিভিশন বেঞ্চে, এলাহাবাদের লখনৌ ডিভিশন বেঞ্চে মামলা হয়। সেখানে একই রকম মামলা হয়। সেখানে লখনৌ ডিভিশন বেঞ্চে এলাহাবাদ হাইকোর্ট জিজ্ঞাসা করে যে আপনারা মামলা করতে এসেছেন, এই জিনিসটা তো দেখার কথা সরকারের, কেন্দ্রীয় সরকারের নিজস্ব দপ্তর আছে, হোম মিনিস্ট্রি আছে, বিরাট হোম মিনিস্ট্রি আছে। আপনারা সেখানে চিঠি লিখেছেন, সেখান থেকে উত্তর পেয়েছেন? তখন ওনারা বলেন আমরা চিঠি দিয়েছি দুবার, কিন্তু উত্তর পাইনি। এবারে ওরা একটা প্লি নেন এই জন্যে, বলেন যে এই এস ভিঘ্নেশ বলেন যে
তারই কেউ একটা পরিচিত, তার সঙ্গে নাকি ইউনাইটেড কিংডমের কারোর সঙ্গে কথা হয়েছিল, অমুক হয়েছিল, বিভিন্ন কিছু হয়েছিল, ইমেল এসেছিল, সেই মেলে দেখা গিয়েছে যে ইউনাইটেড কিংডম সেখানে জানিয়েছিল ওদের দেশে যেহেতু ডেটা প্রোটেকশন ল আছে, তথ্য সবাইকে দেওয়া হয় না যতক্ষণ না গান্ধী নিজে সেটাকে এন্ডোর্স করছেন বা জানতে চাইছেন বা বলতে দিতে বলছেন, ততক্ষণ কিচ্ছু জানতে দেওয়া হবে না। তখন হাইকোর্ট বলে, লখনৌ ডিভিশন বেঞ্চ, যে তোমরা মামলাটা এবারে উঠিয়ে নাও, না হলে আমরা খারিজ করে দেবো। তখন মামলাটা ওনারা উঠিয়ে নেন। এই হলো শেষ। তারপরে আবার এই মামলাটা হয়েছে। তাহলে বুঝতে পারা যাচ্ছে যে কেন ওই মামলাটা বারবার বারবার করা হচ্ছে। এবারে দেখো, আমি গতদা আপনি পরের বিশ্লেষণে যাওয়ার আগে আমি আর একটা কথা একটু আপনার কাছে জানতে চাইবো, সেটা হচ্ছে এই মামলাটার যদি এইটা হয় যে সরকারকে এবার হলফনামা দিয়ে জানাতে হবে হোম মিনিস্ট্রিকে, তাহলে সরকার সেই তথ্যটা সংগ্রহ করতে হবে ব্রিটিশ দূতাবাসের কাছ থেকেই বা তাদের সরকারের কাছ থেকে, এবং সেই সরকারের তথ্যই তাদের সেখানে দিতে হবে। এখানে কোনো রকম কারচুপি, জালিয়াতি বা কোনো ম্যানিপুলেশন করার কোনো সুযোগ নেই না। খালি কিছুটা সময়, মানে 19 তারিখ অব্দি সময় অব্দি এইটাকে জিইয়ে রাখা, এটা একটা যেতে পারে। আর দ্বিতীয়ত যেটা এটা হতে পারে যে এই প্রশ্ন তোলা হতে পারে, যদি এটা সত্যি হয়, তাদের অভিযোগ যদি সত্যি হয়, তার যদি দ্বৈত নাগরিকত্ব থাকে, তাহলে রাহুল গান্ধী তার ইলেকশনে দাঁড়ানোর সময় তিনি যে হলফনামা দিয়েছেন, সেই হলফনামায় তিনি মিথ্যে কথা বলেছেন এবং তার নামে একটা 420 কেস করে তার নামে একটা ক্রিমিনাল প্রসিডিং এই চালু করা যেতে পারে। এইটা জিইয়ে রাখার একটা ইয়ে থাকবে। এটা কি? হ্যাঁ, এইটা তো আছেই, কিন্তু এইটার সঙ্গে আরো এর মাঝখানে আরো কয়েকটা কথা আছে। মাঝখানে কথা হচ্ছে, এর আগে পার্লামেন্টে এথিক্স কমিটিতে গিয়েছিল বিষয়টা, যায়নি তা নয়। আচ্ছা, এথিক্স কমিটিতে এল.কে. আদবানি ছিলেন এথিক্স কমিটির চেয়ারম্যান, এবং তিনি এই ব্যাপারটায় আর কোনো এগোননি। কেন এগোননি তিনি? এটাও তো খুবই বিস্ময়কর ব্যাপার যে কেন তিনি এগোলেন না, কারণটা কি? দেয়ার মাস্ট বি সাম ভ্যালিড রিজন যে আমি এগোলাম না। এই সমস্ত ঘটনাগুলো আছে। আমার বক্তব্য হচ্ছে আরো যে হঠাৎ কেন এখন দুবার তিনি পার্লামেন্টের মেম্বার হয়েছেন। প্রথমবারে মোদির সম্পর্কে বলার জন্য তাকে একটা ট্রায়াল কোর্টে তার বিরুদ্ধে শাস্তি হয়েছে, তার মোদি পদবি নিয়ে কিছু কথা বলেনি, সঙ্গে সঙ্গে খারিজ হয়েছিল এবং সুপ্রিম কোর্ট রিইনস্টেট করেছিল। সুপ্রিম কোর্ট যদি তখন রিইনস্টেট করতো, তার আগেই তো মামলাগুলো হচ্ছে, এই ঘটনাগুলো সবই তো হোম মিনিস্ট্রি জানে। তখন তার এতদিন সময়ে হোম মিনিস্ট্রি কি ব্রিটিশ গভর্নমেন্টের কাছ থেকে এই তথ্যটা জানতে পারতো না? বা নাকি রাহুল গান্ধীর উপর প্রচন্ড প্রেশার ক্রিয়েট করতো না? নাকি রাহুল গান্ধীকে দিয়ে বলানো হতো না তুমি এক্ষুনি জানাও? কোথায়? কোথাও কিছু নেই, শুধু মামলা করা হচ্ছে। কিসের ভিত্তিতে? এটা খুব অদ্ভুত লাগছে আমার। এবং গৌতম দা, ওখানেও একটা অদ্ভুত ঘটনা ঘটেছিল। যে মামলাটা ওখানে হয়েছিল, মানহানির মামলা, মোদিদের নামে তিনি কমিউনিটিকে মানহানি করেছেন বলে অভিযোগ, সেখানে এই অপরাধের সর্বোচ্চ সাজা 2 বছর। সেই সর্বোচ্চ সাজাই তাকে দেওয়া হয়েছিল, কারণ 2 বছর সাজা পেলেই লোকসভার সদস্য পদ সঙ্গে সঙ্গে খারিজ করে দেওয়া যায়, তার একদিন কম হলেও হয় না। তো সেইটা করা হয়েছিল। এবং পরবর্তীকালে একটি খবর সামনে আসে, যেটা হচ্ছে যিনি এইটার বিচারক ছিলেন সেই নিম্ন আদালতের, তাকে পুরস্কৃত করা হয়েছে। ঠিক যেমন ভাবে রাম রহিমকে যিনি প্যারোল দিয়ে বের করে নিয়ে আসেন এই হরিয়ানা নির্বাচনের আগে, তাকে নির্বাচনের টিকিটে দেওয়া হয়। এই যে জেল কর্তা তাকে প্যারোলের ইয়ে করেছিলেন, যে সুপারিশ করেছিলেন তাকে। এটা তো চলছে, নিয়মই তো চলছে। এগুলো তো সবাই প্রত্যেকে আমরা দেখতে পাচ্ছি, আমরা জানি। এমনকি বিচারপতিদেরও কোন কোন আসনে দেওয়া হচ্ছে পদোন্নতি, যে অবসরের পর কোথায় কোথায় যাচ্ছেন। আপনি যে রঞ্জন গগৈয়ের কথা বললেন, আমি ওই জন্যই বললাম, কিন্তু আমি এই জন্যই বললাম যে রঞ্জন গগৈ পরবর্তীকালে তার যা আমরা প্রমাণ পেয়েছি, তিনি বিজেপির সঙ্গে যথেষ্ট সম্পৃক্ত না থাকলে কখনো রাজ্যসভার সদস্য হতে পারতেন না। কিন্তু সেই হেডেড বাই হেম, সেই যে বেঞ্চটা কেন কিছু করেনি রাহুল গান্ধীর বিরুদ্ধে? আরো অনেক কিছু করতে পারতো। রাহুল গান্ধীকে বলতে পারতো তুমি এতদিনের মধ্যে আমাকে জানাও, বা তুমি এতদিনের মধ্যে কেন্দ্রীয় সরকারকে জানাও, বা কিছু একটা তো বলতে পারতো।
এইটা হ্যাঁ, থেকে এটাও খুব ইন্টারেস্টিং। এটা রাহুল গান্ধীর কাছে না জানিয়ে জানাতে হলো, অমিত শাহ ডিপার্টমেন্টের কাছেও বলা হলো। এটাও হ্যাঁ 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 হ্যাঁ, না, সেটাও সেটাও বলতে পারে, এটাও বলতে সেটাও পারে। বলতে পারে, কারণ বলতে পারে যে না, এই কারণ এই জন্য বলতে পারে, এই লখনৌ বেঞ্চ বলতে পারে এরা বলেছেন যে আমরা জানিয়েছি হোম সেক্রেটারির কাছে, তিনি তার কাছ থেকে কোনো উত্তর এখনো পাইনি, এটা বলতে পারে। হুম, কিন্তু তার কাছ থেকে যাই উত্তর পাওয়া হোক, সবচেয়ে বড় কথা, কারণ নাগরিকত্বের প্রশ্নে তাদের কাছে উত্তর থাকবে, তারা বলবে হ্যাঁ নাগরিক কি না নাগরিক। কিন্তু ব্রিটিশদের কাছ থেকে, সরকারের কাছ থেকে যদি এটার তথ্য পেতে হয়, সেই তথ্যটা যদি আবার ডেটা প্রোটেকশন ল থাকে ব্রিটিশের, তাহলে তো গান্ধীকে লিখতে হবে যে হ্যাঁ আমার সরকারকে জানাও তুমি আমার ব্যাপারটা। এটাও তো এই প্যারাফার্নেলিয়া গুলো আছে। যাই হোক, গতন্তের পরের আমরা যে ধাপটায় আসবো সেটা হচ্ছে এখন এই কথাটা, হঠাৎ এই মামলাটা, যেটা বারবার বহুদিন ধরে আপনি যেটা ব্যাখ্যা করলেন যে বহুদিন ধরে বারবার এটা চলেছে এবং খারিজ হয়েছে, সেটা আবার তুলে আনার পেছনে কি কারণ, কি রাজনৈতিক কারণ আছে? দেখো এইটার পেছনে প্রথমত প্রথমত একটা কারণ আমি দেখতে পাচ্ছি, মনে হচ্ছে যে ইন্টারেস্টিংলি, প্রথমত মহারাষ্ট্র ইলেকশনে বিপুলভাবে জিতেছে এই বিজেপি এবং যারা যারা আছে, সিন্ধে বা যাই হোক, বিজেপি এবং তার সহযোগীরা বিরাট ভাবে, সেখানে কংগ্রেস সেখানে একদম হেরে গিয়েছে, হরিয়ানা তো তাই। এবং বিজেপি এটা দুভাবে চেষ্টা করছে। একটা চেষ্টা করছে যাতে রাহুল গান্ধীর মুখটাকে বন্ধ করা যায়, মুখটা বন্ধ করলে অন্তত এই আদানি ইস্যুতে কংগ্রেস তাদের এই যে এইরকম ভাবে যেভাবে আক্রমণাত্মক হচ্ছে সেটা ভবিষ্যতে হবে না, এক নম্বর। দ্বিতীয়ত আরেকটা চেষ্টাও করছে বিজেপি, সেটা হচ্ছে এই যে হার হয়েছে, এই হারটা বলছে রাহুল গান্ধীর হার, রাহুল গান্ধী যতদিন কংগ্রেস থাকবে ততদিন কংগ্রেস এভাবে হারবে, এইটাও বলতে চাইছে। অর্থাৎ রাহুল গান্ধীকে কোনোভাবে যেমন করে হোক, কিভাবে কোণ ঠাসা করা যায়, একটা রাজনৈতিক ভাবে একটা প্রশাসনিক ভাবে, দুভাবে কিভাবে কোণ ঠাসা করা যায়, বিজেপি এখন প্রাণপণে চেষ্টা করবে। তার কারণ আছে, তার কারণ একটাই, কারণ ভারতীয় জনতা পার্টি যারা বলে পারিবারিক আমাদের দল নয়, পরিবারের ভিত্তিক নয়, সব মেনে নিলাম, কিন্তু যারা সমস্ত পরিবার ভিত্তিক দল, তাদের সবাইকে কিন্তু বিজেপি সাশ্রয়ে কক্ষপুটে আশ্রয় দেয়, প্রত্যেককে। সে আমাদের যে কোনো, আমরা তো দেখতে পেয়েছি হ্যাঁ, সে শুভেন্দু অধিকারী থেকে হেমন্ত বিশ্ব শর্মা, অজিত সমস্ত পাওয়ার, তারপর সমস্ত আছে। জায়গায় সবাইকেই দেয়, সেটা আলাদা করে বলারও কিছু নেই, আমরা জানি। কিন্তু যেটা রাহুল প্রথম থেকে করছে, আর এখন যেটা সাংঘাতিক জোর হয়েছে, সেটা হচ্ছে আদানি ইস্যুটা। আদানি ইস্যুতে রাহুল বলেছেন প্রেস কনফারেন্স করে, তিনি জীবনের শেষ পর্যন্ত ছাড়বেন না। এই যে ছাড়বেন না, এইটা এতদিন পর্যন্ত যদি না একটা ঠিক ছিল, কিন্তু যখনই ওই আমেরিকান ফেডারেল কোর্ট যখন ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করলো, তখন এরপরে ভবিষ্যৎটা কি হবে সেটা কিন্তু বিজেপি এখনো জানে না। আমি বলেছি এর আগে বিভিন্ন সম্ভাবনা আছে, নিশ্চয় বিজেপি সেগুলো চেষ্টা করবে, সেই সম্ভাবনা প্রত্যেকটা যেটা আছে। কিন্তু এই যে সরাসরি মোদির বিরুদ্ধে, নরেন্দ্র মোদীকে সরাসরি জড়িয়ে ফেলা এবং নরেন্দ্র মোদীকে করাপ্ট বলা, রাহুল গান্ধী বলছেন নিজে, রাহুল গান্ধী বলছেন যে নরেন্দ্র মোদী আদানির সঙ্গে মোদীও করাপ্ট, এইটা মোদীর পক্ষে বা বিজেপির পক্ষে হজম করা খুব মুশকিল। কারণ নরেন্দ্র মোদীকে ওরা বিশ্বগুরু হিসেবে দেখছে, তিনি সবাইকে যা শেখাবেন তিনি সবাই তাই শিখবে, তিনি যা দেখাবেন তাই আমরা দেখব, এটাই তো চাইছে, এখনো চাইছে বিজেপি। এখানে যদি মোদীকে যদি এরকম স্তরে নামানো হয় এবং কোনো না কোনো ভাবে আদানির বিরুদ্ধে সত্যি একটা এই ধরনের পাওয়া যায়, এই ধরনের ইস্যুটা বাড়তে থাকে এবং অপোজিশন যারা আছে তারাও যদি এক সুরে বলতে থাকে, তাহলে মোদির পক্ষে, আমি একদম ব্যক্তিগতভাবে মোদির পক্ষে নিজের এই যে আগের দিনও বলেছিলাম সততার যে ইমেজটা, ভাবমূর্তিটা রক্ষা করা খুব মুশকিল। আর মোদি নিজে এইটা কিছুতেই সহ্য করতে পারবে না। যেমন মোদি এর আগে এই আপের কর্তা আমাদের অরবিন্দ কেজরিওয়াল, কেজরিওয়াল। অরবিন্দ কেজরিওয়ালকে একেবারে সহ্য করতে পারেন। কারণ তিনি অরবিন্দ কেজরিওয়ালকে সহ্য করতে পারেননি দুটো কারণ। একটা, অরবিন্দ কেজরিওয়াল প্রথমত হিন্দুত্ববাদী দল হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে চেয়েছে, হিন্দু হিন্দু বজরং সমস্ত পুজো দিয়ে এই হনুমান চালিসা আউড়ে, এবং গুজরাটে গিয়ে
এবং মোদির বেনারসে দাঁড়িয়ে দু জায়গাতেই সরাসরি মোদিকে চ্যালেঞ্জ করেছে। মোদিকে সরাসরি চ্যালেঞ্জ করলে খুব মুশকিল, এটা উনি সহ্য করতে পারেন। বিজেপিকে চ্যালেঞ্জ করলে ওনার কোনো খুব একটা অসুবিধা হয় না, আমি দেখেছি এটা। আমি যেটা বলেছিলাম আগে, যে যোগীকে যদি চ্যালেঞ্জ করা হয় তাহলে কোনো অসুবিধা নেই, কিন্তু তার নিজস্ব যারা একবারে অন্তরঙ্গ বৃত্তে আছেন তাদের ক্ষেত্রে তিনি বরাভয় প্রদান করেন, এবং তার ক্ষেত্রে তো বটেই। সেই জন্য হিমন্ত বিশ্বের বিরুদ্ধে যতই অভিযোগ উঠুক উনি কিছু বলবেন না, মণিপুরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যতই বলা হোক উনি কিছু বলবেন না, এরকম এরকম অনেকের ক্ষেত্রে আছে। আর তার বিরুদ্ধে কিছু বলা হলে তিনি যে মাফ করতে চাইবেন না, এটা খুব সহজ সাধ্য। এবং তিনি তো রাজনৈতিকের চেয়েও কূটনীতিক কিছু কম নন এর ব্যাপারে, বিশেষ করে। কাজে এই যে ইস্যুটা হলো, এই ইস্যুটা নিয়ে জল ঘোলা এখন বিজেপি অবশ্যই করবে। দেখো, আমরা জানি না এর পেছনে কি অভিযোগ আছে, সত্যি কিনা মিথ্যে কিনা, উই ডু নট নো, আমরা জানি না। আমরা শুধু যা দেখতে পাচ্ছি, যদি সত্য মনে হয়, তাতে মনে হয় যে রাহুল গান্ধী সত্যি একেবারেই যাকে বলা হয় বোধ বুদ্ধিহীন। কেননা রাহুল গান্ধীর বিরুদ্ধে ওই যে বললাম 2016 সালে এই অভিযোগ উঠেছে, অনেকদিন সময় পেয়েছেন। যদি থেকেও থাকতো তাহলে তিনি নিশ্চয়ই ছেড়ে দিতেন। এটা খুবই যুক্তি দিয়ে মানা যায় না যে সাধারণ বুদ্ধিতে, মানে যেটাকে আমরা কমন সেন্স বলি। আমি এতদিন পরে এই আমাদের মোদির অত্যন্ত ঘনিষ্ঠ যে আমাদের অক্ষয় কুমার কানাডার নাগরিকত্ব ছেড়ে দিয়ে এসে হাত তুলে বললেন আমি ছেড়ে দিয়ে এলাম। ছিল না, কানাডার নাগরিকত্ব ছিল, ছেড়ে দিয়ে এসে বললেন। তো এখানে রাহুল গান্ধী কি সেটা করতেন না, সেটাই আবার আশ্চর্য লাগছে। এবং এই যে এবং যিনি জানেন যে এটা নিয়ে যে কোনো সময় বিজেপি তাকে অ্যাটাক করবে এবং এটা প্রমাণ করে দেবে, যদি তাকে, তাহলে বিজেপি প্রমাণ করে তাকে জেলে পাঠিয়ে দেবে একেবারে। হ্যাঁ, তারপরেও তিনি এটা করেননি। এবং না করার পেছনে যে খুব যদি এমন হয় যে তিনি ইচ্ছে করে এটা করছেন না, তার অনেক প্রাপ্তির কোনো আশা আছে, সেরকমও তুমি যেটা বলেছো এক্স্যাক্টলি, এটা আমার মনে হচ্ছে দুটো জিনিস আমি বারবার বলেছি, যে আরেকটা আশা আছে। মনে করো জেলেও যদি যেতে হয়, যদিও জেলে যেতে হয় কিনা আমি আইনটা ওইটা বলতে পারছি না, এটাই হয়তো ক্রিমিনাল কেসে তিনি ভুল তথ্য দিয়েছেন, নির্বাচনে দাঁড়িয়েছেন, এই সমস্ত তো সেটা হবে, ক্রিমিনাল কেস হবে। তাহলে কিন্তু প্রথমত তিনি তো শহীদ হবেনই, এবং প্রিয়াঙ্কা রয়ে যাবে। মানে দ্বিতীয়, আপনি বলছেন যে দ্বিতীয় রাহুল না থাকলে দ্বিতীয় কেউ তৈরি আছে কংগ্রেসের, ব্যাকআপ তৈরি আছে। এবং ব্যাকআপ থাকাটা আরো মারাত্মক, কিন্তু ব্যাকআপ থাকলে ভয়ঙ্কর সহানুভূতির ঝড় এসে যায়। এবং ব্যাকআপ যদি মহিলা হয়, আমি দেখেছি এটা বহু জায়গায়, সেটা আরো বেশি হয়, সহানুভূতির ঝড় হতে পারে, আমাদের দেশে তো বিশেষ করে। এবং প্রিয়াঙ্কা গান্ধী সমস্ত দিক দিয়ে নিজেকে প্রমাণ করেছেন, আমরা তো দেখতে পাচ্ছি, কথায় বার্তায়, চলায় বলায়, সমস্ত কিছুতে। সাধারণ মানুষও কিন্তু প্রিয়াঙ্কাকে একটা অন্যতম নেত্রী হিসেবে দেখতে শুরু করেছেন। সব মিলিয়ে আমার মনে হয় বিজেপি ভোটের ইয়েতে কিন্তু তিনি রাহুলকে ছাড়িয়ে গেছেন, ভোটের সংখ্যার হিসেবে, যদি সংখ্যার হিসেবে তার জনপ্রিয়তায়, মানে কেন্দ্রের জনপ্রিয়তায়। তবে আমি সেটা এখনো ধরছি না, কারণ তিনি উত্তরপ্রদেশে খুব একটা পারেননি এখনো, তিনি উত্তরপ্রদেশ সফল হয়নি। কিন্তু ইন স্পাইট অফ দ্যাট, কে কখন কোথায় সফল হবে কেউ বলতে পারে না। আমি দেখেছি এই যে রাজনীতির ব্যাপারে, আজকে যিনি কিছুই নেই কালকে তিনি বিরাট হতে পারেন, কেউ বলতে পারে না। আমরা পশ্চিমবঙ্গে দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে, কালকে কিন্তু প্রিয়াঙ্কা কোন জায়গায় যাবেন উই ডু নট নো, কিন্তু আমরা খানিকটা আন্দাজ করতে, তুমি যেটা বললে খানিকটা আন্দাজ করতে পারি কেরালার নির্বাচনের পর। আরেকটা হচ্ছে যে মোদিকে এখন আরেকটা বড় প্রমাণ করতে হবে। সে প্রমাণটা হচ্ছে তার নিজের বন্ধু ডোনাল্ড ট্রাম্প হচ্ছেন আমেরিকার প্রেসিডেন্ট। সেই ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে একগাদা অভিযোগ ছিল, তো তিনি তো প্রেসিডেন্টের হয়ে তিনি অলরেডি জন স্মিথ সম্ভবত বিচারপতি, তিনি অলরেডি নেমে দাঁড়াবেন বলে দিয়েছেন, মানে তিনি সরে যাবেন নিজের পদ থেকে, মানে না হলে তো ট্রাম্প সরিয়ে দেবেন। ট্রাম্প বলেইছিলেন ইলেকশনের আগেই বলেছিলেন আমি এসে প্রথম ওকে সরাবো।
তিনি আগেই না বলেছেন এমনি গৌতম দা, এখানে আমার একটা ছোট্ট আপনার কাছে জানার বিষয় আছে, সেটা ভারতের সুপ্রিম কোর্টের কোনো বিচারপতি বা হাইকোর্টের কোনো বিচারপতিকে প্রত্যক্ষভাবে সরানোর ক্ষমতা ভারতের কোনো রাজনীতিবিদের নেই। তিনি যেই হন, যত মাপে সে প্রধানমন্ত্রী হন, যত ক্ষমতাশালী হন। তো সেখানে আমেরিকার ক্ষেত্রে, যেখানে আমরা জানি যেখানকার গণতন্ত্রটা অনেক বেশি শক্তপোক্ত আর কি আমাদের চেয়েও, সেখানে কি একজন প্রেসিডেন্টের পক্ষে বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ করা সম্ভব? খুব বেশি, বিশেষ করে যেখানে যেখানে ফেডারেল সিস্টেমটা খুব ওখানে বড়, যেখানে অনেক বড়, যেটা ফেডারেল, যেখানে কিন্তু 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 এটা এটা পারে, সুপ্রিম কোর্টের ক্ষেত্রে পারে, এটা একেবারে প্রেসিডেন্ট পারেন, পারেন সুপ্রিম কোর্ট নিজে, প্রেসিডেন্ট পারেন, এবং প্রেসিডেন্টের ক্ষমতাটা আছে। তবে কিন্তু তুমি একটা মনে রাখবে যে ওটা যেহেতু আইনের শাসন বলে মানে, সেখানে আইনের যে ব্যাখ্যাটা, সেই ব্যাখ্যাটা সবচেয়ে মূল হয়ে দাঁড়ায়। সে আইনের ব্যাখ্যার উপরে ওদের অনেক কিছু নির্ভর করে। ওরা বলে আইনের ব্যাখ্যা থাকবে, যেই থাকুন তাকেই সেখানে আইনেরটা ঠিক ব্যাখ্যা সেভাবে করতে হবে। যদিও আমিও জানি, তুমিও জানো, সেভাবে হয় না সবটা, এটাও জানি, কারণ ব্যক্তি নির্ভর অনেক সময় এই সমস্ত আইনের ব্যবস্থা হয়। যদি ভবিষ্যৎ তোমার সঙ্গে কোনোদিন আলোচনা হয়, তাহলে আমি এই বিষয়ে অনেক, এটা আমরা নিশ্চয়ই আপনার কাছে জানতে চাইবো, করতে পারো। অনেক অনেক বহু কিছু জিনিস আছে ডেমোক্রেসিতে কিভাবে আমেরিকাতে হয়েছে, পরে এটা আমি বলছি। আজকের কথা বলছি কেন, এটা খুব আমার কাছে মনে হয়েছে খুব ইম্পর্টেন্ট, কারণ অন্তত মোদিকে এটা প্রমাণ করতে হবে যে আমেরিকার মাটিতে অন্তত যেন মোদির অপমান না হয়, মোদির বিরুদ্ধে যেন কোনো এমন কোনো সিদ্ধান্ত না নেওয়া হয় কোনো বিচার বিভাগে বা যার বিচারপতিরা, যাতে এটা প্রমাণ হয় যে তারও কিছু এর মধ্যে, এই আদানিকে প্রশ্রয় দেবার পেছনে তার কিছু সায় আছে, বা তার প্রশ্রয় আছে, বা তার হাত আছে। এটা কিন্তু প্রমাণ করাটা মোদির কাছেও খুব গুরুত্বপূর্ণ। কারণ রাহুল নিজে বারবার আমেরিকায় বিভিন্ন জায়গায় যান, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যান, এবং তিনি কোনো, আমি দেখেছি, রাগ ঠাক করেন না, সবটা বলে ফেলেন, বলে দেন, এবং এবং কোনো তোয়াক্কা করেন না যাকে, এবং তিনি প্রশ্ন নেন, ছাত্রদের প্রশ্ন নেন, ইউনিভার্সিটি নেন, এবং শিক্ষকদের প্রশ্ন নেন, অধ্যাপক, এবং সেই উত্তরগুলো দিতে থাকেন। এইটা যদি বন্ধ করতে হয়, তাহলে প্রথম কাজ হচ্ছে রাহুলকে এই আদানি ইস্যুতে মুখটা বন্ধ করতে হবে। মুখটা বন্ধ করতে গেলে স্বভাবতই যে যদি ভালনারেবল কোনো জায়গা থাকে সেখানে বন্ধ করা দরকার। কিন্তু এখানে সুব্রমণিয়ম স্বামী আছেন বলে খুব একটা যে মোদি কতটা গুরুত্ব দেবেন সেটা জানি না আমরা, কারণ সুব্রমণিয়ম স্বামী এর আগে চিঠিতে আবার লিখেওছিলেন, যে বলেছিলেন, সরি, টুইট করে বলেছিলেন যে যদি কোনো ব্যবস্থা না নেয় তাহলে বুঝতে হবে সোনিয়া গান্ধী ব্ল্যাকমেল করছেন মোদিকে। সুব্রমণিয়াম স্বামী বারবার মামলা করেছেন এবং বারবার তার মুখ পুড়েছে, এবং গত পরশুদিনের একটি যেটা সংবিধানের তিনি খারিজ করার কথা বলেছিলেন, সেটাতেও তার মুখ পুড়েছে, মুখটা পুড়েছে, ধর্মনিরপেক্ষতা এবং সমাজতন্ত্র শব্দ দুটো। এটার পরে অবশ্য যোগী অবশ্য খুব তার, সেটা খুব সংবিধান, সেটা অন্য বিষয়। আপনি যেটা বলতে চাইছেন, মানে এই যে আদানি ইস্যু এবং এই মুহূর্তে মোদির যে অস্বস্তি বা সমস্ত বিজেপির যে অস্বস্তির যে কারণ, তার মূল যে কারণ সেটা হচ্ছে রাহুল গান্ধী। আর কোনো রাজনৈতিক নেতা স্ট্রেচারে এখনো মোদিকে সামনাসামনি খোলাখুলি চ্যালেঞ্জ করেননি, এবং সেই জন্য যে কোনোভাবে যে কোনো ছোটোখাটো ইস্যুতে তাদের এই মানুষের যে মানুষের যে নজরটাকে একটুখানি ডাইভার্ট করার জন্য এইগুলোকে, এই সমস্ত ইস্যুকে আনা হতে পারে। আরেকটা জিনিসের মধ্যে আছে, হ্যাঁ, সেটাও খুব যথেষ্ট সিগনিফিকেন্ট আমার কাছে মনে হয়েছে। সিগনিফিকেন্ট আমি নিজেও একটা করেছি আমি নিজস্ব, কিন্তু আমার এটা সিগনিফিকেন্ট এই জন্য মনে হয়েছে যে আরেকজন খুব ভোকাল অপোজিশন মানে নেত্রী আছেন আমাদের, তিনি আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহুমাত্র খুব, আমি ভেবেছিলাম, কিন্তু তিনি পরিষ্কার, তাদের মুখপাত্ররা বলছেন, প্রথমত সাগরিকা ঘোষ বলছেন বিভিন্ন ইস্যু আছে, কিন্তু সেই ইস্যুতে আদানি ইস্যু নেই উইন্টার সেশনে। আর কুণাল ঘোষ বলছেন যে আদানি ঠিক আছে গুরুত্বপূর্ণ, কিন্তু হচ্ছে অনেক বড় বড় ইস্যু আছে বলতে হবে, মানে আদানি ইস্যুটাকে ওরা
অনেকটাই ধামাচাপা দিতে কিন্তু মহুয়া মৈত্রকে দমানো যায়নি, তিনি কিন্তু ওর মধ্যে একটা ভিডিও করে তার বিবৃতি দিয়ে দিয়েছেন। দিয়েছেন মহুয়া মৈত্র করেছেন, কিন্তু এরপরে বোধহয় করতে পারবেন না, কারণ এবারে যেরকম ভাবে শৃঙ্খলা রক্ষা কমিটি করে সবারই মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, বা যেরকম ভাবে করতে চাইছে তাতে হয়তো বলবেন না, বা যদি বিক্ষুব্ধ কেউ হন তখন সেটা পরের ব্যাপার। জহর সরকার কেউ হতে চাইলে তার ব্যাপার, সেটা আমি বলতে চাইছি। এখন এখন এটা হলো কিন্তু, এবং একই সঙ্গে তিনি জোটের নেত্রী, পরোক্ষে জোটের নেত্রী হতে চাইছেন। কেন বলতে চাই এটা, এটা আমি বলছি না যে কোনো, আমি কারোর সঙ্গে যোগ সাজস বলছি না, এর জন্য হচ্ছে বা ওর জন্য আমি বলতে চাইছি না, কিন্তু সেটা হলে কি হয়, আদানির ইস্যুটা যদি বিরোধী জোট না তোলে তাহলে কংগ্রেস একলা পড়ে যাবে, এইটা অন্তত চাইছে। এবং কংগ্রেসের মধ্যে আবার রাহুল গান্ধী যদি একলা পড়ে যান তাহলে কংগ্রেস কার্যত আর কিছু করতে পারবে না। এটা খুব সূক্ষ্মভাবে একটা খেলা হচ্ছে, এটা আমার ধারণা। এই রাজনৈতিক খেলাটা একটা খুব সূক্ষ্ম পর্যায়ের খেলা হচ্ছে। প্রথমত হচ্ছে বিরোধী জোটকে, যদি জোটের মধ্যে বারবার যদি বলা হয় যে কংগ্রেস সেখানে আমাদের নেতৃত্ব দিতে পারবে না, দাদাগিরি চলবে না, বিভিন্ন অপোজিশন নেতারা সেটা বলছেন কোনোভাবে এবারে। আচ্ছা, 2 নম্বর হচ্ছে কংগ্রেসকেও, যদি এটা বললাম, কংগ্রেসের মধ্যে যদি আবার এটা করা হয় যে রাহুলের জন্য সব জায়গায় হার হচ্ছে, যেটা বারবার বিজেপি বলছে রাহুলের জন্য হার হচ্ছে, রাহুলকে যতদিন না সরাবে ততদিন হবে না, এইবারে রাহুলের মুখটা যদি বন্ধ করে দেওয়া যায় তাহলে কংগ্রেস থাকুক না দল হিসেবে, বিরোধী পক্ষ হিসেবে থাকুক, কোনো অসুবিধা নেই। কখনো তাদের মধ্যে অনেককে কিনে নেওয়া যায়, কখনো তাদের মধ্যে বিভিন্ন পদ দেওয়া যায়, নিয়ে নেওয়া যায়, হতেই পারে, এটার সঙ্গে কোনো অসুবিধা হচ্ছে না। কিন্তু এইরকম একটা স্ট্রং একটা 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 মাউথ যাকে বলা হয়, এতখানি ক্লেম, এত বড় দাবি যেটা রাহুল করছেন যে আদানিও করাপ্ট আর মোদিও করাপ্ট, এটা বন্ধ করাটা খুব দরকার বিজেপির কাছে। বিজেপি কিন্তু মনে করছে যে এই দুটোর মধ্যে যে সাজুজ্য, যোগসাজশ নেই, হ্যাঁ যোগসূত্র নেই, এটা আমি খুব একটা মনে করতে পারছি না। আমার মনে হচ্ছে এই ধরনের একটা যোগসূত্র আছে। ধন্যবাদ গৌতম দা, আপনার সমস্ত দর্শকদের এবং আমার পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এরকম সুন্দর একটা আলোচনা আমাদের উপহার দেওয়ার জন্য। আপনারা যারা এই অনুষ্ঠানটা দেখলেন তাদের কাছে একটা আবেদন যে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত লিখবেন, আপনাদের যা মতামত, আপনারা যদি এর সঙ্গে গৌতম দার সঙ্গে সহমত নাও হন তাহলেও অবশ্যই লিখবেন। এবং সেই সঙ্গে একটা আবেদন থাকবে আমাদের যে আমার এই চ্যানেলটি এবং গৌতম দার যে চ্যানেল গৌতম ব্যানার্জি অফিসিয়াল, সেই চ্যানেল দুটি আপনারা যদি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি চালু করে রাখেন তাহলে আমরা এরকম কাজ করতে আরও বেশি করে উৎসাহ পাবো। সবাইকে নমস্কার।